মনটা যদি হইতো প্রবাল হাওয়া। আল আজহার ইউনিভার্সিটি পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মিশরে অধ্যয়নরত বাংলাদেশি একজন শিক্ষার্থীর সাথে। চলুন আমরা চলে যাই সরাসরি আমাদের অতিথির কাছে। স্বাগত জানাচ্ছি আপনাকে দৈনিক সুনামগঞ্জের খবরে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আপনার নাম এবং আপনি আল আজহার ইউনিভার্সিটিতে কোন বিষয়ে আসলে পড়াশোনা করছেন সেটি আমাদেরকে জানাবেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে যুক্ত করার জন্য। আমি মূলত আল আজহার ইউনিভার্সিটিতে কুল্লিয়াত উলুমুল কোরআন, ফ্যাকাল্টি অফ হলি কোরআন পড়াশোনা করছি। আমার নাম হচ্ছে সাকিব আশরাফ। ধন্যবাদ সাকিব আশরাফ। সাকিব, আপনার কাছে আমাদের এখানে জানতে চাওয়া আসলে আপনি আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগটি কিভাবে পেয়েছিলেন এবং সেখানে ভর্তির প্রক্রিয়াটি কেমন ছিল? আচ্ছা, আসলে আমি পড়াশোনার শুরুটা যদি আমি বলি, আমার পড়াশোনা শুরু হয় সিলেটে। একদম যখন হিফজ পড়ি আমি সিলেটে হিফজের শুরু করি এবং শেষ করি ঢাকা যাত্রাবাড়িতে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাতে। তো হিফজ শেষ করার পরে আমি সরাসরি চলে যাই হচ্ছে দারুল আরকাম নামে একটি বিখ্যাত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, ওইটা ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। ওখানে আমি প্রাথমিক পড়াশোনা শেষ করার পর সানাবিয়া শেষ করার পরে তারপরে আমি চলে গেলাম ঢাকা দারুল আরকামে। সেম মাদ্রাসা, মানে মাদ্রাসার নামগুলোও সেম। বিবারিয়া দারুল আরকামের মেন হচ্ছে শেখ সাজিদুর রহমান, উনিও হচ্ছে ওই মাদ্রাসার উপদেষ্টা। তো ওনার এক স্টুডেন্ট উনি ওই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন এবং ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শেখ সানাউল্লাহ আল আজহারি। উনি মূলত পড়াশোনা করেছেন আল আজহার ইউনিভার্সিটিতে। ওখানে দীর্ঘ সময় পড়াশোনা শেষ করে দেন বাংলাদেশে এসে ওই আজহারের অনুযায়ী বাংলাদেশে একটা প্রতিষ্ঠান করেছেন এবং বাংলাদেশে এই প্রথম আজহারের কোনো মাহাদ সেটা। এবং এখানে আমি পড়াশোনা করেছি। তো এখানে ভালো রেজাল্ট করার পরে আমাকে মাদ্রাসার পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে প্রথম 10 জনকে মিশন পাঠানো হয়েছিল। তো সেখান থেকে আর কি আমার মিশনে যাব। সাকিব, আপনি যেমনটি বললেন যে ভর্তির প্রক্রিয়াটি আসলে এখন যারা আছেন তারা মানে ইচ্ছুক যেতে বা সেখানে পড়তে ইচ্ছুক, তারা আসলে কি প্রক্রিয়ায় ভর্তির আবেদন করতে পারেন, কি কি মাধ্যম রয়েছে, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এখন বাংলাদেশে 2 ধরনের প্রতিষ্ঠান আছে ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে। একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে কওমি। তো অনেক স্টুডেন্ট আছে যারা কওমি থেকে যায়, আবার অনেক স্টুডেন্টস আছে যারা আলিয়া থেকে যায়। তো আলিয়া থেকে যারা যায় তাদের আলিম সার্টিফিকেট যেটি, এটির সাথে আবার কিসের আজহারের মোয়াদালা আছে। মোয়াদালা মানে হচ্ছে সমমান আর কি। তো ওই জিনিসটা আছে, যার কারণে তারা আলিম শেষ করে পরবর্তী যে ধাপ, পরবর্তী যে ক্লাসগুলো আছে তারা সরাসরি ওখানে গিয়ে কন্টিনিউ করতে পারে। মাঝখানে একটু প্রক্রিয়া আছে, ওইটা শেষ করে আর কি। আর যারা কওমি থেকে যেতে চায় তাদের ক্ষেত্রে একটু কঠিন। সেটা হচ্ছে বাংলাদেশ যে সানোভিয়া বলতে আমি সরহেবেকা বোঝাচ্ছি। সরহেবেকা সার্টিফিকেটটা লাগে, ওই ক্লাসের সার্টিফিকেট দিয়ে দেন ওখানে যাওয়ার পরে 2টা বিষয় পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে ভাষা পরীক্ষা আর একটা হচ্ছে নিজের কোন ক্লাসে সে ভর্তি হতে পারবে সেই অনুযায়ী। আজহার এই প্রতিষ্ঠানটি একদম উন্মুক্ত, যে কেউ চাইলে ওখানে ভর্তি হতে পারে, ছোট থেকে বড় বৃদ্ধ সবাই ভর্তি হতে পারে। এবং মজার বিষয় হচ্ছে আল আজহার ইউনিভার্সিটিতে কোনো ফি নেই। এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা বিশ্ববিদ্যালয়, ওখানে কোনো ফি নেই, এটা শুনতে অবাক লাগে। তো ওখানে যাওয়ার পরে যে কেউ যে ক্লাসে ভর্তি হতে পারবে, কিন্তু এর আগে কয়েকটা ধাপ আছে, পরীক্ষা দিতে হয়, ভাষা পরীক্ষা দিতে হয়। কারণ একটা নতুন ইউনিভার্সিটিতে গেলে ওখানে টিচাররা ক্লাস করাবেন, যেমন দপ্তর যারা আছেন তারা ক্লাস নেবেন হচ্ছে আরবি ভাষায়। তো যে স্টুডেন্ট তার তো আরবি ভাষাটা বোঝা দরকার, আমরা তো ক্লাসে কিছু বুঝবে না। তো সেই জন্য ওখানে যাওয়ার আগে আমাদেরকে ভাষা পরীক্ষা দিতে হয়। তো ভাষার ক্ষেত্রে কয়েকটা পরীক্ষা আছে, ওগুলো আপনি যদি প্রশ্ন করেন তাহলে বলবো। তো ভাষা পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে তার মান যাচাই করবে সে কোন ক্লাসের জন্য উপযুক্ত। যে ক্লাসের জন্য উপযুক্ত তাকে ওই ক্লাসে দেওয়া হবে। তারপর সে আস্তে আস্তে ধাপে ধাপে সে পড়াশোনা শেষ করবে আর কি ওখানে। আচ্ছা, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ভর্তির যে আবেদন প্রক্রিয়াটি সেটি আসলে কিভাবে করতে হয়, এমবাসির মাধ্যমে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে, এটি যদি একটু বলতেন। আচ্ছা, ভর্তির ব্যাপারে অ্যাডমিশন যে বিষয়গুলো বা ওই যে ভিসার যে প্রক্রিয়াটা, সেটা সম্পর্কে আমার আইডিয়া একটু কম। তারপর আমার যতটুকু আছে ততটুকু বলি। সেটা হচ্ছে
আহ, আমরা তো আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গিয়েছি, তখন আমাদের প্রতিষ্ঠানে আমাদের সব কিছু কাগজপত্রে যা ঝামেলা আছে সব কিছু প্রতিষ্ঠানে করে দিয়েছে, যার কারণে আমাদের অত ঝামেলা পোহাতে হয় না। ডিরেক্ট আমরা দেশে থেকে ওখানে ভর্তি হয়েছি। তো নর্মালি যারা যায় তারা ওখানে যেতে হয়, যাওয়ার পরে আস্তে আস্তে ভর্তির প্রক্রিয়াগুলো শেষ করতে হয়। তার আগে বাংলাদেশ থেকে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে আমাদের যে সার্টিফিকেটগুলো আছে, যেমন সানুবিয়ার যে সার্টিফিকেটগুলো বা আলিম সার্টিফিকেট যেগুলো আছে ওগুলাকে নোটারি করতে হয় এবং আরবিতে অনুবাদ করতে হয়। আরবিতে অনুবাদ করে তারপর নোটারি করে দেন ওগুলো বাংলাদেশ যে এম্বাসি আছে ওই এম্বাসিতে আবেদন করতে হয়। এই হচ্ছে প্রক্রিয়া। সাকিব, আপনি যেমনটি বলছিলেন যে কোনো ফি দিতে হয় না, আসলে সেটি আসলে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সেখানে কি কোনো ধরনের বৃত্তি বা স্কলারশিপের সুযোগ আছে কিনা, এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আসলে সেখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা তো অবশ্যই যে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্কলারশিপের ব্যবস্থা অবশ্যই থাকবে। আহ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্কলারশিপের ব্যবস্থা আছে, ওখানে থাকা খাওয়া সবকিছু ওখান থেকে তারা ম্যানেজ করে। আবার আরেকটা বিশেষ সুবিধা আছে, বিভিন্ন আহ, আহ, কি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে বা সরকারের পক্ষ থেকেও একটা স্কলারশিপ আছে। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা স্কলারশিপ দেয়। যারা আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে তাদেরকে আলাদাভাবে স্কলারশিপ দেয়। তাদের বিভিন্ন বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর মধ্যে স্টুডেন্টরা থাকে এবং 3 বেলা খাবার দেয় এবং হচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে যত তদারকি আছে সবগুলো তারা দেখাশোনা করে এবং মান্থলি একটা ছোটখাটো একটা অ্যামাউন্টও দেয়। সাকিব, আপনি আসলে অত্যন্ত সুন্দর করে গুছিয়ে বলেছেন বিষয়গুলা। সাকিব, আপনি আসলে যেমনটি বলেছেন যে ভাষার প্রস্তুতিটা, সেটাও যদি আপনার কাছে আমরা জানতে চাই যে আপনার ভাষার প্রস্তুতিটা কেমন ছিল এবং আরবি শেখার যাত্রাটা কেমন ছিল, সেটা যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আরবি ভাষা শেখার যাত্রাটা আমার অনেক স্মুথ ছিল। তো সচরাচর এই জিনিসটা হয় না। তো আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকেই আরবির প্রতি একটু দুর্বল ছিলাম এবং আরবি আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করছি আরবি নিয়ে, যার কারণে আমার জন্য একটু সহজ ছিল। আরবি ভাষার 3টা ধাপ রয়েছে। মাহারাতুল ইস্তেমা মানে হচ্ছে শোনার দক্ষতা, শুনে একজন মানুষ আরবিতে কথা বলছে তার কথাটা যখন আমরা শুনবো, শোনার সাথে সাথে যেন আমরা বুঝতে পারি সেই যোগ্যতাটা, এটা হচ্ছে সর্বপ্রথম। আর দ্বিতীয় হচ্ছে মাহারাতুল কালাম মানে হচ্ছে কথা বলার যোগ্যতা আরবিতে, এবং হচ্ছে মাহারাতুল কিতাবা হাতে লেখার যে যোগ্যতাটা সেটা। তো আমরা ছোটবেলা থেকে আরবি নিয়ে খুব ঘাটাঘাটি করছি এবং এখনো করছি, যার কারণে আমাদের জন্য এটা খুব সহজ ছিল। এবং আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি দারুল আরকাম আল ইসলামিয়াতে, সেখানের একটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশে বসেই সে আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। তো এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে অনেকগুলো সুযোগ রয়েছে। তো এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে সুযোগ সেটা হচ্ছে এই মাদ্রাসার যে সার্টিফিকেট আছে, কি বলে সানবিয়ার যে সার্টিফিকেট, এটা আল আজহার অ্যালাউড করে। ঠিক আছে, আল আজহারে এই সার্টিফিকেট দেখাইলে আপনি এরপরে যে ক্লাস আছে ওখানে সরাসরি ভর্তি হতে পারবেন। যেমন সরাসরি আমি অনার্সে ভর্তি হতে পেরেছি, সেই জিনিসটা সচরাচর হওয়া যায় না। তো আমি দেশে বসে যত প্রক্রিয়া আছে সবগুলো আমি এখান থেকে কমপ্লিট করতে পারছি। এই হচ্ছে আমার যাত্রা। আমার যাত্রাটা খুবই স্মুথ ছিল, সবার জন্য এতটা স্মুথ হয় না। তো বাকিদেরকে একটু স্ট্রাগল করতে হয়। আর একটা বিখ্যাত কথা আছে যে কেউ যদি আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে চায় এবং সেখানে থাকতে চায়, তার হচ্ছে জুতা যদি ক্ষয় না হয় তাহলে সে সেখানে কিছুই করতে পারবে না। তো ছোটখাটো বিষয় নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে হয়, এটা হচ্ছে আজহারের একটা বৈশিষ্ট্য বলা যায়। তো সাকিব, আপনি আসলে যে ধারণাটা দিয়েছেন আরবি শিক্ষার্থী যারা আরবিতে একটু দুর্বল আছেন তারা অবশ্যই আগ থেকে একটু প্র্যাকটিস করে নেবেন, যারা মিশর গ্রামে আছেন আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক। তো দর্শক, আমরা অনেকক্ষণ যাবত সাকিব আশরাফের সাথে কথা বলছিলাম। আমরা যদি উনার আরেকটি পরিচয়, যেটি উনি আমাদেরকে হাইড করেছেন শুরুতে, সেই পরিচয়টা যদি আসলে আমরা উনার কাছ থেকে জানি, সেটি হচ্ছে উনি কিন্তু একজন ইসলামিক সঙ্গীত শিল্পী, সেটি উনি আমাদেরকে শুরুতে বলেন নাই। তো আমরা অনেকক্ষণ যাবতীয় ওনার সাথে আল আজহার ইউনিভার্সিটি সম্পর্কে কথা শুনছিলাম। এখন আমরা চাইবো যে উনি উনার প্রসিদ্ধ কয়েকটি নাশিদ থেকে একটির কিছু অংশ আমাদেরকে শোনানোর জন্য। তার পরবর্তীতে আমরা আবারও ফিরে যাব আমাদের মূল যে অনুষ্ঠান আল আজহার ইউনিভার্সিটি সম্পর্কিত, সেখানে আবারও আমরা ফিরে যাব। তার আগে আমরা সাকিব আশরাফের কাছ থেকে একটি ছোট্ট ওনার বিখ্যাত কয়েকটি নাশিদের থেকে একটি ছোট্ট অংশ আমরা শোনার জন্য অনুরোধ করব। আমাদের আজকের যে একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, একপাশে পাহাড় আর একটু কি বলে এই গরমের মধ্যে একটা স্বস্তির বাতাস আসছে। তো এই একটা পরিবেশে আমাদের একটা নাশিদ গাওয়াই উচিত।
আমি যদি ক্যামেরা অন না থাকতো আমরা গানের আড্ডা দিতাম। তো চলো একটা নাশিদ গাই আমরা। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। ধন্যবাদ। চমৎকার গেয়েছেন সাকিব আশরাফ। আসলে আজকের এই প্রকৃতির মাঝে কিন্তু আমরা তার নাশিদের সুরে আমরা হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির সাথে। দর্শক, আমরা আজকের যে মূল বিষয় আছে সেখানে আমরা ফিরে যেতে চাচ্ছি এখন। সাকিব, আপনার কাছে এখানে জানতে চাওয়া, যেসব শিক্ষার্থীরা আছেন আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে আগ্রহী, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, যারা পড়তে আগ্রহী তাদের জন্য আমার যদি পরামর্শ থাকে সেটা হবে, আমাদের যে বাংলাদেশে যে পড়াশোনা আছে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সেটা ফার্স্ট প্রায়োরিটি। বাংলাদেশে এসেই তো আমাদের খেদমত করতে হবে বা বাংলাদেশে এসে আমাদের সবকিছু করতে হবে। বাংলাদেশে আমরা যেন দাওরাটা অন্তত পক্ষে শেষ করে যাই যারা কমিতে আছি। আর আলিয়াতে যারা আলিম দিয়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে অন্য হিসাব, বিশেষ করে যারা কমি মাদ্রাসায় পড়ে তাদের ক্ষেত্রে আমি বলবো, আমি কিন্তু সোরহেবেকে থাকা অবস্থায় আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছি, আমি তখন যাইতে পারতাম, বাট আমি দাওরা শেষ করে দেন আমি গিয়েছি। এবং এটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছে যারা দাওরা দিবে না তাদের জন্য স্কলারশিপ ওইরকম থাকবে না, যারা দাওরা দিয়ে যাবে তাদের ক্ষেত্রে হচ্ছে কি গুরুত্ব দেওয়া হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ভাষার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি। ভাষার যে যোগ্যতাটা এটা আপনার যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আপনার আরবি ভাষা শেখার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আরবি ভাষার যতটুকু খুঁটিনাটি যা আছে সবকিছু আমাদের শিখতে হবে। এবং অনেকে যারা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা অনেকে বলবে যে আজহারে তো তারা শুদ্ধ আরবি বলে না, তারা তো তাদের গ্রাম্য যে আরবিটা আছে সেটা বলে, আম্মিয়া যেটা বলা হয়, মাসরি আরবি যেটা বলা হয় সেটা তারা বলে। শুদ্ধ আরবি শেখার কোনো প্রয়োজন নাই, বা শিখলেও অর্ধেক শিখলেও চলবে। আমি বলবো না, ওই রকম চিন্তা করলে অনেক লস খেতে হবে। কারণ হচ্ছে আমরা যে কিতাব পড়বো, কিতাবগুলা কিন্তু শুদ্ধ আরবিতে লেখা, এবং আমাদেরকে যে ক্লাস নেবেন, যে টিচার ক্লাস নেবেন তিনিও কিন্তু শুদ্ধ আরবিতে ক্লাস নেন। এবং হচ্ছে আমাদের পরীক্ষা যে লিখতে হয় সেটা কিন্তু আমাদের শুদ্ধ আরবিতে লিখতে হয়, মিশরি আরবি লিখলে কিন্তু আমাদের কাজ হবে না। তো মিশরি আরবিটা শেখা প্রয়োজন। যেমন বাহিরে গেলে, দোকানপাটে বা যে কোনো মানুষের সাথে কথাবার্তা বলতে গেলে তখন মিশরি আরবিটা খুবই প্রয়োজন পড়ে। আমরা যখন প্রথম মিশরে গিয়েছিলাম তখন আমরা একটা জিনিস বলি, তখন দেখা গেছে তারা আমাদের কথা বুঝে না, আমরা তো শুদ্ধ আরবি শিখে গেছি বাংলাদেশ থেকে। তারা আরবি মানুষ অথচ তারা শুদ্ধ আরবি যেটা আছে তারা পারে না। এটা অবাক হওয়ার কিছু নেই। আমরা যদি আমাদের চিটাগাং, নোয়াখালী, সিলেট, আমরা যে কোনো জায়গায় যাই, আমরা সেখানেও দেখতে পারি এই পার্থক্যটা। এত ছোট একটা দেশ, সেখানে যদি এই পার্থক্যটা থাকে, তাদের মতো এত একটা বিশাল বড় দেশ, সেখানে অবশ্যই পার্থক্য থাকবে ভাষার ক্ষেত্রে। তো আমাদের কথা তারা একদম বুঝতো না। তো যারা যাবেন, যদি অ্যাডভান্স মানে আগের যে কথাগুলো, যেমন দাওরা শেষ করে যাওয়া, আরবি ভাষাটা শিখে, এরপরে যদি কেউ আরেকটু অ্যাডভান্স শিখতে চায় তখন মাস্টারিটা একটু শিখতে পারে। সময় কম এরকম যাওয়া যাবে না। আল আজহারের পড়তে গেলে আপনার সময় যাবে, আপনার সময় ইনভেস্ট করতে হবে, অবশ্যই করতে হবে। আপনি ৫ থেকে ৭ বছর হাতে রেখে আপনার যেতে হবে, যেন আপনি রিল্যাক্সে পড়তে পারেন। আপনি একদম কম সময় ২-৩ বছর সময় নিয়ে গেলেন, যায় দেখলেন যে আপনার প্রক্রিয়া হতে হতে ২-৩ বছর চলে গেছে। এরপর আপনি পড়বেন কোন সময়? তো এই জন্য আমি বলবো যে যারা যাবেন তাদের হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, ফ্যামিলিগত কোনো ঝামেলা থাকা যাবে না, আর্থিকভাবে কোনো ঝামেলা থাকা যাবে না, আপনি যেন রিল্যাক্সে পড়তে পারেন। তো আমার পরিচিত অনেক স্টুডেন্টস আছে যারা ওখানে পড়তো, মানে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা, যদিও আল আজহার ইউনিভার্সিটিতে কি নাই, ফি নাই, তারপরও আপনার মান্থলি একটা কস্ট আছে, আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে লাগে। বিদেশ তো যে কোনো একটা বিপদে পড়লো তখন আপনার অনেক খরচ যায়, তো এই টাকাগুলো ম্যানেজ করতে হবে। তো এই ফ্যামিলিগত এই সাপোর্টটা যদি থাকে দেন আপনি কি করতে পারবেন। আমার পরিচিত অনেক আছে যে যারা হচ্ছে লন্ডনে তাদের বাড়ি, তারা ওখানে ২-৩ মাস কাজ করে ঠিক কিছু টাকা জমায়, তারপরে এসে বাকি পড়াশোনা করে, টাকা শেষ আবার চলে যায় তাদের দেশে। ওইরকম কষ্ট যেন না করতে হয় আর কি।
তো সাকিব, আপনার কাছ থেকে আসলে এই সম্পর্কিত আমরা কিছু তথ্য পেয়েছি। এখন আমরা একটু জানতে চাচ্ছি সেখানের যে পরিবেশ, পড়ালেখার মান, তারতম্য, সেটা কি কেমন দেখছেন আপনি? হ্যাঁ, তো পড়াশোনার যে পরিবেশ ওখানে খুবই ভালো পরিবেশ। এবং কি বলবো, ওখানের যে টিচার আছেন তাদের সামনে আমরা যখন যাই আমাদের কাছে মনে হয় যে সাগরের একটা ফুঁটা আমরা, আর তারা হচ্ছে বিশাল বড় সাগর। তাদের যে এলিয়াম, এটা অনেক, এটা বলে বোঝানো যাবে না। যারা গিয়েছে তারাই বুঝতে পারবে তাদের যে জ্ঞানের গভীরতা গভীরতা কতটুকু। তো তাদের দেশে যদি আমরা যাই আমাদের সর্বোচ্চ ফ্রিডম থাকবে, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবো। আমরা যদি পড়াশোনার পাশাপাশি, যেমন আল আজহার ইউনিভার্সিটির পাশাপাশি আমরা আরো এক্সট্রা কিছু শিখতে চাই, যেমন অনেকে মাকামাত শিখে, অনেকে হচ্ছে ভাষার অন্য অন্য ভাষা শিখে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, সেগুলো শিখতে পারবে। সেই পরিবেশ আছে ওখানে। সাকিব, আমরা এখন প্রায় শেষের দিকেই চলে আসছি। এখন যেটি হচ্ছে, আপনি আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে আসলে আপনার কোন দিকটি উন্নত হয়েছে বলে আপনি মনে করছেন? তো আমার ক্ষেত্রে যে পরিবর্তনটা আমি ফিল করছি সেটা হচ্ছে, আমি দেশে থাকতে একটা সময় চিন্তা করতাম যে এই খেয়ে বেঁচে চলে যাব, এইভাবেই হচ্ছে লাইফ চলে যাবে, এরকম আর কি। তো এখন আমার কাছে মনে হয় যে আমার উপর অনেক বড় একটা দায়িত্ব, এবং এই দায়িত্ব আমার আদায় করতে হবে। যদি দায়িত্ব আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। এবং আমার চিন্তা ধারণা অনেক বিস্তৃত হয়েছে। আগে অনেক ছোটখাটো চিন্তা ভাবনা নিয়ে আমি চলতাম। এখন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পরিসর হয়েছে আলহামদুলিল্লাহ। সাকিব, আমরা জানি যে আপনি সপরিবারে সেখানে অবস্থান করছেন। তো দেশে ফেরার পর আসলে আপনার কি ধরনের পরিকল্পনা আছে বা কি কাজ নিয়ে আপনি আগাবেন, সেইটা যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে আমি আমার পরিবার নিয়ে আছি। আমার পরিবার তারাও পড়াশোনা করছে ওখানে। আমি আমি আমার পরিবার সহ ওখানে থাকছি। সবাই পড়াশোনা করছি। ওখানে তো কাজকর্ম করার মতো তেমন স্পেস নাই। আমরা ওখানে পড়াশোনার জন্যই গিয়েছি এবং পড়াশোনা শেষ করে আমরা ফিরতে চাই। মাঝখানে অন্য কোনো কাজ ওখানে করা পসিবল না। এবং আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সেটা হচ্ছে আল ফাতিহা ইনস্টিটিউট নামে। তো ওইটা হচ্ছে অনলাইন ভিত্তিক একটা প্রতিষ্ঠান। তো ওখানে আমি যেটা শিখছি এবং যেটা সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, আমি ওই জিনিসটা ওখানে শিখাই। তো আমাদের এরকম, আমরা যেরকম বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা কেউ যদি চায় তার সন্তানকে পড়াইতে, সহজেই পড়াইতে পারে, মাদ্রাসায় পাঠাইতে পারে, প্রতিষ্ঠানে পাঠাইতে পারে। যেকোনো কোয়ালিটির প্রতিষ্ঠান আছে, ভালো খারাপ সব মিলে। কিন্তু যারা ওই যে ইউরোপে থাকে বা এমন একটা রাষ্ট্রে থাকে যেখানে আশপাশে মসজিদই খুঁজে পাওয়া যায় না, পড়াশোনা তো দূর কি বাদ। তো দিনের ক্ষেত্রে মুসলমান হয়েও তাদের সন্তানকে দিনের পরিবেশে বড় করতে পারছে না, তাদের জন্য এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। তো দিন শেষে আমরা যে এত পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা কিন্তু শেষ হবে না। তো পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি আমি যতটুকু পারি, হাদিসে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো আমরা আমাদের জানা যতটুকু আছি সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি যাদের আশপাশে কোনো মসজিদ মাদ্রাসা নাই তাদের কাছে দিনটা পৌঁছায় দেওয়া। তো আমি যেহেতু আল আজহার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অফ কোরআনে পড়ছি এবং কোরআন নিয়ে গবেষণা করছি, এবং কোরআনের যে 10টা কেরাত রয়েছে এই কেরাত নিয়ে পড়ছি। কেরাত যেটা, সেটা হচ্ছে আম, আল্লাহ তাআলার কাছ থেকে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনটা আরো 10 ভাবে পড়া যায়, সেটাই আর কি। তো কোরআন পড়ার কয়েকটা স্টাইল যেগুলো আছে, স্টাইল গুলাকে বলা হয় কেরাত। তো সেটা নিয়ে আমি এখন পড়াশোনা করছি এবং ভবিষ্যতে পড়াশোনা করবো, এটা নিয়ে আমি গবেষণা করছি এখন। তো ওইটা হচ্ছে ফরজে কিফায়া। এখন ফরজ হচ্ছে যে কোনো একটা কেরাত জানা। তো আমি চাচ্ছি যে কোরআনটা বিশ্বময় ছড়িয়ে যাক, এবং ছড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে যাদের কাছে এখনো পুরোপুরি যেতে পারে নাই, যেমন যাদের আশপাশে মসজিদ মাদ্রাসা নাই, তাদের কাছে যেন ওই জিনিসটা পৌঁছায়, সেই উদ্দেশ্যে হচ্ছে আমাদের আল ফাতিহা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা আর কি। সাকিব, আপনি আসলে যেমনটি নিয়ে কাজ করছেন, আমরাও চাই আপনার এই কাজটি যেন সফলভাবে সম্পূর্ণ হয়। তো দর্শক, আমরা ইতিমধ্যে আল আজহার ইউনিভার্সিটি সম্পর্কিত যে কয়েকটি বিষয় ছিল সেটি আমরা সাকিব আশরাফের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের যেই প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে আসছি। তো আমার আরেকটি অনুরোধ থাকে বেশ সাকিব আশরাফের কাছে, যেন আমরা এই প্রোগ্রামটি শেষ করি আবারও একটি নাশিদ দিয়ে। তো সাকিব আশরাফ, আশা করি আমাদেরকে আরেকটি তার এই নাশিদ শোনাবেন।
কোনটা গাইতে পারি এখন এই পরিবেশের সাথে কোনটা এই শিখতে পারি? পরিবেশের সাথে আপনি একজন সুরকার এবং গীতিকারও, তো আপনি পরিবেশের সাথে মানিয়েই আসলে একটি গান পরিবেশন করবেন, এটি আমার প্রত্যাশা। ওকে, তো যেহেতু আমরা প্রাকৃতিক পরিবেশে আছি এবং আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবী, আমরা প্রকৃতি নিয়ে কৃতজ্ঞতা যে হামদ যেটাকে বলা হয়, আমরা এখন একটি হামদ শুনবো ইনশাআল্লাহ। ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা, দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সবুজ চাদরে ঢাকা পাহাড়ে, ওই তো টিনির গুনগুঞ্জনে, আমি তোমায় দেখে দেখে, আমি তোমায় ছুঁয়ে ছুঁয়ে, হৃদয়ে অনুরাগে তোমারই রং মেখে, হৃদয়ে অনুরাগে তোমারই রং মেখে, সারা বেলা থাকি আনমনা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।